দিউ থেকে। এই যে দেখো মুখটা পুঁতে করে বসে আছে, যাওয়ার ইচ্ছা নেই। না গেলে কি হবে, এখন বাজে 11টা, মোটামুটি 7-8 ঘন্টা লাগবে যেতে যেতে। বলে চলো থাকো, ভালোই লাগলো দিউ, বিশেষ করে হোটেলটা দুর্দান্ত লেগেছে, ভিউটা। তো আবার নেক্সট টাইম দেখা হবে, আবার হয়তো আসবো কিনা জানি না। দিউ থেকে রিটার্ন করার সময় মেয়ের একদমই যাওয়ার ইচ্ছা ছিল না, বাবার সঙ্গে ঝগড়াঝাটি হয়েছে, কিন্তু বাবা ঠিকঠাক করে না যেতে হবে করে নিয়ে গেল। তো দিউ সিটিটা আমি যখন আগের বার মানে 2024-এ গেছিলাম তখন কিন্তু একটু বেশি ভালো লেগেছিলো। এখানকার বাড়িগুলো দেখো, দেওয়ালগুলো পুরো এক একটা কালারের দেওয়া। অনেক জায়গায় থাকে সমুদ্র শহর বা পর্যটন শহর বলে হয়তো হবে, আর চারিদিকে যেটা আছে সেটা হচ্ছে পাম গাছ, যেমন হয় আর কি সমুদ্র শহর, ছোট ছোট বাড়ি দোতলা, তার বেশি আমি কিন্তু খুব একটা উঁচু বাড়ি দেখিনি। যাই হোক, এখানে যেহেতু পর্তুগিজ শাসন ছিল, সেই শিল্প বা স্থাপত্য কিন্তু এখনও প্রত্যেকটা জিনিসের মধ্যে আর কি বিদ্যমান আছে। এদিক ওদিকে তাকালেই পর্তুগিজ শাসনকাল যে অনেক কাল ছিল সেটা কিন্তু বোঝা যায়। দেখতে দেখতে আমরা রাস্তা দিয়ে অনেকটা দূরে চলে গেছি। এখানে একটা পক্ষীরালয় আছে, পাখিরালয়, সেই পাখিরালয়টা যাই হোক আমাদের আর গিয়ে ওঠা হয়নি। গোসাই বারবারই বলছিল চলো ওটা দেখে নিই, ওটা দেখে নিই, কিন্তু একটু দূরে বলে আর প্রচণ্ড রোদ যে থাকে বলে আমরা আর ওটা গিয়ে উঠতে পারিনি। তো ড্রাইভার সাহেবকে বলা হলো লাস্টলি চলো দেখি আমরা গেলাম কিনা। আগের বারও আমরা এসেই পাখিরালয়টাই দেখিনি, কিন্তু বিশাল বড় একটা জলাশয় বাইরে থেকে মনে হচ্ছিল, কিন্তু মনে হচ্ছিল না যেখানে জল আছে, যেমন একটা ছোট ছোট জল থাকে সেরকমই আমাদের মনে হচ্ছিল, কিন্তু ভেতরে গিয়ে যা দেখলাম চলো দেখাই। পাখিরালয়, বার্ড স্যাংচুয়ারি দিউ, এটা আমাদের আশা হয়নি। যাই হোক, আমরা এখন বেরিয়ে যাচ্ছি বলে। বাহ, খুব সুন্দর তো জায়গাটা। মেয়েকে ডাকো একটু, একবার ফোন করে বলো যে ভেতরটা খুব সুন্দর, দেখে যা, খুবই সুন্দর একটা জায়গা, আমরা মিস করছিলাম। তো গোসাই বললো চলো একটু দেখে আসি, একটুখানি বার্ড দেখা যায় নাকি। এত জলাজমি যখন, বার্ড তো আছেই প্রচুর, কিন্তু এখন তো একটু বেলা হয়ে গেছে, তাই জন্য হয়তো আমরা সেরকম কিছু দেখতে পাচ্ছি না। জায়গাটা দেখো, অপূর্ব সুন্দর রিয়েলি। ওরা বলছে এই বোটে করে নিয়ে যাবে, ওই যে বোট, এই বোটে করে নিয়ে যাবে ভেতরে অনেকটা দূরে, সেইখানে গিয়ে আর কি বার্ড দেখা যাবে। তো বার্ড ওয়াচারদের জন্য কিন্তু এটা দুর্দান্ত একটা জায়গা, সত্যি অপূর্ব সুন্দর লাগছে। না আসলে সত্যি মিস করতাম রিয়েলি। তোমরা একটু ইয়ে করে বলো যে কীরকম, কমেন্টস করে বলো কি সুন্দর। তাও আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে একটু ভালো করে দেখিয়ে নিই। ওয়াও টাইপের একটা ভিউ রে। মেয়েটা আসলো না, মেয়ের এখন হচ্ছে মুড খারাপ হয়ে গেছে, সে এখন জামনগর যাবে না। এই মেয়েকে ফোন করো না, আসবে আসবে বলো একটুখানি আসতে। খুব সুন্দর একটা নদী মনে হচ্ছে, না নদী তো নয়, এখানে হয়তো খাড়ি বা নদী হতে পারে। কি সুন্দর, কি সুন্দর, মানে কত পাখি এখানে থাকতে পারে। তবে পাখি তো দেখতে গেলে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে ধরে দেখতে হবে। নৌকাটাও কি সুন্দর, পাখি দেখছে, পাখি যারা বার্ড ওয়াচার তাদের, তারাই এখানে ভালোই লাগবে, সবারই ভালো লাগবে। সুন্দর, এরকম করে নিয়ে যাবে, 1.5 ঘন্টা টিকিট কাটতে হয়। যাই হোক, আমাদের টিকিট আর কাটা হয়নি। চলো, আমাদের আসলে সময় নেই, এবার চলে যাচ্ছি আমরা। পাখিরালয় দেখার জন্য ওখানে 8:30টার মধ্যে আসলে ভালো হয়, রোদ উঠে গেলে পাখিরা ভেতরে ঢুকে যায়। ওরা যেটা বললো যে একটু তাড়াতাড়ি এসে টিকিট কেটে 1.5 কিলোমিটার এই বোটগুলো করে ওরা ভেতরে নিয়ে যায়, তারপরে ওখানে বার্ড দেখা যায়। আমাদের 7 ঘন্টার জার্নি ছিল বলে আমরা আর ওখানে নামিনি, তাছাড়া মেয়ের মুড খারাপ ছিল, সেই জন্য তো তিনি আর নামবেনই না। যাই হোক, দিউ সিটিটাকে দেখতে দেখতে, বেশ কিউট একটা দারুণ সিটি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হচ্ছে কোথায়, সোমনাথ। সোমনাথ অনেকটা বড় জায়গা, সোমনাথ মন্দিরে যাব না এইসব করতে করতে তারপরে কি হলো চলো ব্লগটা দেখতে থাকো, নিশ্চয়ই বুঝে যাবে কোথায় গেলাম। দিউ থেকে সোমনাথ পৌঁছতে আমাদের লেগেছিল প্রায় 2 ঘন্টা, তো সেই জন্য ওখানে 2টো বেজে গেছিলো। তো আমরা ভেবেছিলাম মন্দির হয়তো বন্ধ থাকবে, কারণ বেশিরভাগ মন্দির হচ্ছে 12টায় বন্ধ থাকে, কিন্তু এখানে আমরা
পৌঁছে দেখলাম যে না, আমাদের কপালে যা যা আছে তো দেখা হবেই। যাই হোক, সোমনাথ মন্দিরে ফোন, পার্স, তারপরে হচ্ছে যা যা আর কি জুতো টুতো এগুলো তো যাই না, অনেকটা দূরের লকার রুমে রেখে আসতে হয়। তো সেই জন্য আর বাদ বাকিটা আর কিছু দেখানো যায়। এই তো সামনে আমাদের সোমনাথ দর্শন এখন কি খোলা আছে, খুব সুন্দরভাবেই দর্শন হয়েছিল। সোমনাথ দর্শন হবে না করে আবার সোমনাথ দর্শনও হয়ে গেল। চলো তোমাদের একটু চূড়াটাই দেখাই, কারণ ভেতরে তো মোবাইল নিতে দেয় না, এখানে মোবাইল টোবাইল রেখে যেতে হয়। চলো চূড়াটাই দেখাই। 17 বার লুট হওয়ার পরেও যে মন্দির মাথা উঁচু করে ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে 12 জ্যোতির্লিঙ্গের একটা জ্যোতির্লিঙ্গ, সেটা হচ্ছে সোমনাথ। এখানে ব্যবস্থাপনা ভীষণই ভালো, অনেক দূর থেকে যেহেতু লাইনটা বন্ধ করে দেয় তাই জন্য ভীষণই সুন্দর ব্যবস্থাপনা। তো অনেকবার আমরা দর্শন করি, মানে ভেতরে ভিড়টা একদম জমতে দেয় না। ভগবানের অসীম কৃপা যে মানে দুবার আর কি সোমনাথ আমাদের যাওয়ার কথা না, আমরা এখান থেকে চলে যাব, কিন্তু দর্শন হলো, দারুণ দর্শন হলো, 2 বার ঘুরে ঘুরে দর্শন হলো। এখন সিঙ্গার হচ্ছে, তো তারপরে দর্শন করে বেরোলাম, বেরিয়ে এখন একটু লাঞ্চের জন্য নামা হলো। যাই হোক, ভগবানের অসীম কৃপা যে জ্যোতির্লিঙ্গ 2 বার করে দর্শন হলো 1 বছরের মধ্যে। হর হর মহাদেবা, জয় সোমনাথ মহারাজ কি জয়, জয় হো জয় হো, হরা হরা বলো। ইয়েস, কৃষ্ণ বরদয়াময়, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। লাঞ্চ সেরে গাড়িতে উঠে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের জামনগরের উদ্দেশ্যে। যাওয়ার সময় ঠিক যতটা এনার্জি থাকে, আসার সময় ঠিক ততটা এনার্জি কম থাকে। এখানে আমি আগেও বলেছি যে গ্যাসে গাড়িগুলো চলে বলে যখন যতবার গ্যাস ভরবে ততবার তোমাকে সেখান থেকে নেমে আবার দাঁড়াতে হবে, নামতে 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 যেতে হবে। আর গমটাও বলেছিলাম যাওয়ার দিনের ব্লগে, প্রচুর গম ছিল এখানে। এই যে দেখছো ভিড়টা, এটা হচ্ছে 200 কিলোমিটার পায়ে হেঁটে যারা পুণ্যার্থী আছে তারা দ্বারকাধীশ দর্শনে যাচ্ছিল। মানে এটা বোধহয় ইন্ডিয়া বলেই সম্ভব, যে ভারতবর্ষে এটা সম্ভব, কাউকে ভালোবাসার জন্য এটা মানুষ করতে পারে। মানে লাখো লাখো লোক 200 কিলোমিটার পায়ে হেঁটে যাচ্ছে, 15 দিন ধরে যাচ্ছে। আর ওখানে যাবে হচ্ছে জাস্ট দোলের দিন ওরা গিয়ে সব একত্রিত হবে। বেশিরভাগ মানুষ ছিল হচ্ছে যাদব সম্প্রদায়ের, আমরা ড্রাইভারের থেকে যা শুনেছি। এখানে তার জন্য রাস্তার ধারে লাখ লাখ হয়েছে, প্যান্ডেল হয়েছে, টেন্ট হয়েছে, ওষুধের গাড়ি আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এই পুণ্যার্থীদের জন্য। এটাও একটা আমাদের নতুন এক্সপিরিয়েন্স হলো। যাই হোক, আস্তে আস্তে আমাদের জামনগর চলে এলো। বাজে এখন 7:30, 11টার সময় বেরিয়েছি দিউ থেকে, চলে এসেছি। দিউ ভ্রমণের শেষ হলো, প্রিন্সিপ হলো রাধে রাধে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। রাধে রাধে।